নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আজ তোমরা শুনবে দেবজ্যোতি ভট্টাচার্যর কলমে অলৌকিক গল্প রাজলক্ষণ। এই বিশাল দেশের কোনায় কোনায় কত যে প্রাচীন বিচিত্র ধর্মবিশ্বাস, লোককথা ও লৌকিক দেবতারা ছড়িয়ে আছেন, তার কোনো ইয়ত্তা নেই। আজকের গল্পের কথক ধ্রুবানন্দ শাস্ত্রী জানাবেন যে তিনি কিভাবে বিস্মৃত এক দেবতার বৃত্তেশ্বরের কথা জানতে পারেন এবং তাকে ঘিরে এক অলৌকিক ঘটনায় জড়িয়ে পড়েন। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত লেখকের সবুজ মানুষ বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। আমাদের চ্যানেলে যদি প্রথমবার গল্প শুনতে এসে থাকো বা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উদ্বুদ্ধ করতে ভুলো না। আর আমাদের সমস্ত গল্পের নিয়মিত আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। থ্রিলার ল্যান্ডে কিন্তু শীঘ্রই আসছে কাকাবাবু ও একেন বাবুর গল্প। কবে কখন সেসব জানতে কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। ইউটিউবের কমিউনিটি ট্যাবসে ও আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে আমরা নিয়মিত আপডেটস দিতে থাকব, তাই আমাদের অবশ্যই সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে ফলো করে রাখো। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো সাবস্ক্রাইব বাটনের বাঁ পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে। মাত্র 29 টাকা থেকে মেম্বারশিপ শুরু হচ্ছে। এছাড়া সুপার থ্যাঙ্কস বা সুপার চ্যাট স্টিকারের মাধ্যমেও আমাদের সাহায্য করতে পারো। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সৌভিক সিংহ, রিম দেবনাথ, প্রসেনজিৎ নাথ, অয়ন ব্যানার্জি, সৌভিক ধর, প্রসূন দাস, গৌরব রায়, সুকু এম ও অ্যানি ডিউ টকিসের কাছে আমাদের মেম্বারশিপ গ্রহণ করবার জন্য। আর দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের গল্প, দেবজ্যোতি ভট্টাচার্যর কলমে রাজলক্ষণ। সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে সেদিন আমাদের সুনীলের চেম্বারে গিয়ে ঢুকেছিলাম। সুনীল মানে আচার্য ধ্রুবানন্দ শাস্ত্রী। কলকাতার নানা জায়গায় যার ছবি দিয়ে বিরাট সব হোর্ডিং ঝোলে। জ্যোতিষবিদ্যায় কলকাতায় এখন 1 নম্বর যাচ্ছে। গড়িয়াহাটের মোড় পেরিয়ে রাসবিহারীর দিকে খানিকটা এগোলেই হাতের বাঁয়ে ধ্রুবানন্দের এয়ার কন্ডিশনড দোকান। নাম দিয়েছে ফিউচার ক্লিনিক। এক পাশে চেয়ার আর অন্য পাশে গ্রহ রোগের ডিসপেন্সারি। সেখানে গোমেদ, পলা, ক্যাটসাই থেকে শুরু করে অনন্তমূল, হেঁতালের ডাল সব কিছু পাওয়া যায়। সুনীলের চেম্বারে তখন সেদিনের শেষ ভিজিটর বসে রয়েছেন, এক প্রৌঢ় অবাঙালি দম্পতি। ভদ্রলোক গম্ভীরভাবে নিজের আংটি পরা আঙুলগুলো দেখছিলেন আর বলছিলেন, আপনার কথা মতো আমি और মিসেস दोनों 4 রাতি কেটসাই ধারণ করে বিজনেস প্রবলেমের তো হল হয়ে গেল, কিন্তু উসি টাইম সে তবিয়ত ভি বিগড়েছে বহুত। সুনীল মুখটা পেঁচার মতন করে মাথা নেড়ে বলল, দ্বাদশে কেতু বসে আছে, ক্যাটসাই ধারণ করলে তবিয়ত তো একটু খারাপ হবেই। আপনি বরং ওটা খুলে ফেলুন, আমি 20% লেস প্রাইসে রিপারচেস করে নিচ্ছি। তার বদলে দুটো পোখরাজ। नहीं नहीं पंडित जी, वो हमरा खुलते पारबो ना। बिजनेस बिगड़ने से तबीयत बिगड़ते रहना अच्छा है। आप दूसरा कुछ सजेस्ट कीजिए ना प्लीज। কিন্তু कोई किंतु किंतु नहीं, इनके हाथ में राज लक्षण আছে। আমি মিলিয়ে দেখেছি, রাজা ইনি হবেনি। এখন আপনি যদি একটু মদত করেন। আরও খানিকক্ষণ এই তর্কাতর্কি চলবার পর দুজনকে দুটো দামি গ্রহরত্ন গছিয়ে বিদায় করে একটা হাঁপ ছেড়ে আমার দিকে ঘুরে বসল সুনীল। আজকের মতো শান্তি। ওহ বাবা, এসব ভুলভাল লোকজনদের নিয়ে দুপুর থেকে রাত 8টা অবধি হপ্তায় 6 দিন করে কাটানো কি যে মুশকিল। কেন ভুলভাল বলছিস বলতো? কথায় বলে ঘরের লক্ষ্মী। ভুলভাল নয়, আরে নিজেরাই যদি সব জেনে বসে থাকবি তাহলে জ্যোতিষের কাছে আসা কেন বাবা? বলে নাকি হাতে রাজলক্ষণ আছে। হ্যাঁ, রাজলক্ষণ না হাতি।
আরে এক গাদা টাকা পয়সা থাকলেই রাজা হয় নাকি? সে লক্ষণ কোটিতে একজনার হয় কিনা সন্দেহ। একদিনের কেরিয়ারে মাত্র একজনের হাতেই ওই জিনিস দেখেছিলাম, বুঝলি? একেবারে সঠিক রাজলক্ষণ। লোকটা মোড়ে প্রমাণ করে দিয়েছিল যে সে সত্যিকারের রাজা। গল্পের গন্ধ পেয়ে একটু নড়ে চড়ে বসলাম। সুনীলের অ্যাসিস্ট্যান্ট দীননাথ ততক্ষণে চা দিয়ে গেছে, সঙ্গে কটা গরম গরম পকোড়া। চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, উফ, হেয়ালি না করে ঘটনাটা খুলে বল দেখি এবার। কিছুক্ষণ চুপ করে থেকে চায়ে চুমুক দিতে দিতে সুনীল বোধহয় ঘটনাগুলোকে একবার করে সাজিয়ে নিল মনের মধ্যে। তারপর বলল, লোকটাকে তুইও দেখেছিস? আরে আমাদের মতিঝিলের বাসায় আসতো মাঝে মাঝে, রসময় বাণুজ্যে, লম্বা মতো, ফর্সা, ধুতি পাঞ্জাবি পরতো, মনে আছে? নামটা আমার বিলক্ষণ মনে ছিল, চেহারাটাও আবছা মনে আসছিল। তা প্রায় বছর 20 আগের কথা। সুনীল তখন সবে প্র্যাকটিস শুরু করেছে। মতিঝিলে একটা 2 ঘরের বাসা ভাড়া করে থাকতো। তারই একটা ঘরে চেম্বার, সেখানেই মাঝে মধ্যে এসে বসতেন খবরের কাগজ পড়বার লোভে। ঘুঘুডাঙ্গা বয়েজে ইতিহাসের মাস্টার ছিলেন, থাকতেন সুনীলদের পাড়াতেই। হ্যাঁ, মনে পড়েছে। তবে তার মধ্যে রাজলক্ষণ আবার কি দেখলি? আর তাছাড়া স্কুল মাস্টার রসময় বাড়ুজ্যে যদি রাজা হতে পারে, তবে এই ব্যবসায়ী ভদ্রলোকের রাজা হতে দোষ কোথায়? দোষগুণ জানি না, কিন্তু রাজলক্ষণ মানে হাত আর পায়ের তলায় চক্রচিহ্ন। এই লোকটার কেবলমাত্র বাঁ হাতে একটা আধা চক্রচিহ্নের আভাস আছে। ওকে রাজলক্ষণ বলে না, 4টে সম্পূর্ণ চক্র থাকতে হয়। রসময় বাণুজ্যের 4টে চক্রচিহ্নই পুরো ছিল। একদিন হঠাৎ ডান হাতের চক্রচিহ্নটা চোখে পড়তে বাঁ হাতটা খুলে দেখি। ভদ্রলোক মিটিমিটি হাসছিলেন। দুটো হাতের তেলো পরীক্ষা করা শেষ হতে বললেন, জ্যোতিষবিদ্যা খানিকটা শিখে থাকলে এবারে আপনি আমার পায়ের চেটো পরীক্ষা করে দেখতে চাইবেন সুনীল বাবু। তবে তার প্রয়োজন নেই, হাওয়াই চটি পরে ঘুরি, পায়ে ময়লা প্রচুর। আমি বলে দিচ্ছি, ওখানেও চক্রচিহ্ন দেখবেন। এছাড়াও রাজ চক্রবর্তীর 8টা গৌণ লক্ষণও আমার শরীরে আছে। সে আপনার জানবার কথা নয়, কারণ দেহ লক্ষণ বিচার পামিস্ট্রির সিলেবাসের বাইরে। অবাক হয়ে গিয়ে বললাম, কিন্তু আমি সামান্য মাস্টার, রাজা গজা কিছুই হইনি। তাই তো ব্যাপারটা নিয়ে আমিও অনেক ভেবেছি। ভেবেচিন্তে একটাই সিদ্ধান্তে পৌঁছেছি মশাই, তা হলো হয় জ্যোতিষশাস্ত্রটাই ভুল, কিংবা আমার জীবনে কিছু ঘটনা এখনো ঘটবার বাকি আছে। বলতে বলতেই চায়ের কাপের তলানিটা অবধি শুষে নিয়ে এক টিপ নস্যি নাকে গুঁজে উঠে দাঁড়িয়েছিলেন রসময়বাবু। রাত কিন্তু তখন 9:30 বাজে। ওর বাজারে যাবার সময়। ওই সময়টা জিনিসপত্র কিঞ্চিত সস্তা মেলে। এরপর বেশ কিছুদিন ওই ব্যাপারে আর কোনো উচ্চবাচ্য হয়নি। ইতিমধ্যে রসময়বাবুর বাড়ির সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠতা বেড়েছে। আমার বিয়ের সময় কর্তা গিন্নিতে মিলে উপযাজক হয়ে এসে সমস্ত দায়িত্বটা নিয়ে কাজ মিটিয়ে গিয়েছেন। ওর স্ত্রীকে আমরা মাসিমা ডাকতাম, খুব স্নেহময়ী মানুষ ছিলেন। বিয়ের পর কোথাও বেড়াতে টেড়াতে যাওয়া হয়ে ওঠেনি, ছাপোষা মানুষ, প্রায় দিন আনি দিন খাই অবস্থায় চলি। অত বেড়ানো টেড়ানোর শখ থাকার কথা নয়, কিন্তু গিন্নি সে কথা শুনলে তবে তো। রোজ উঠতে বসতে সেই এক কথা, ও পাড়ার অমুক তমুক জায়গায় বেরিয়ে এলো। আমার আর কোথাও যাওয়া হলো না। এমনি চলতে চলতে সুযোগও একটা জুটে গেল শেষমেশ। পুরুষোত্তম মিশ্র নামক বেহরামপুরের এক ভদ্রলোকের হাত দেখে বলেছিলাম 6 মাসের মধ্যে তার লাখপতি হবার যোগ। তা তিনি একদিন হঠাৎ আমার চেম্বারে এসে হাজির।
বিগলিত হয়ে জোড়হাত করে বললেন, মশাই, আপনি তো একেবারে সিদ্ধ বাকপুরুষ। তারপর জানা গেল ভদ্রলোক কি এক লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়ে একেবারে রাতারাতি বড়লোক হয়ে পড়েছেন। মোটা একটা প্রণামী পাওয়া গেল। যাবার আগে ভদ্রলোক নেমন্তন্ন করে গেলেন গোপালপুর অন সি ছাড়িয়ে খানিক দূরে সমুদ্রের ধারে মধুগঞ্জ নামক কোনো একটা জায়গায় নাকি তিনি একটা বাড়ি কিনে রেখেছেন, ওই মাঝে মধ্যে হাওয়া বদলের জন্যই। ওখানে নাকি কি একটা মন্দিরও আছে, ভারী জাগ্রত দেবতা। ফলে জায়গাটা একটা তীর্থস্থানও বটে। যদি ইচ্ছে হয় সেখানে গিয়ে বেরিয়ে আসতে পারি স্বচ্ছন্দে। থাকা খাওয়ার খরচ পুরো ফ্রি, শুধু যাওয়ার দিন দশেক আগে একটা পোস্ট কার্ড ছেড়ে দিতে হবে ওর বেহরামপুরের ঠিকানায়। উনি সমস্ত বন্দোবস্ত করে রাখবেন। কথাটা শুনে অবধি রমলার আর তর সয় না। বলে, সেকেন্ড ক্লাসে ট্রেন ভাড়া ছাড়া আর কোনো খরচ যখন নেই তখন করে এলেই তো হয়। তোমার দ্বারা যে খরচ করে হিলিদিলি বেড়াতে নিয়ে যাওয়া সম্ভব নয় সে আমি বেশ বুঝেছি। গিন্নির বাক্যবাণে অতিষ্ঠ হয়ে শেষমেশ ঠিক হলো সেবার পুজোর পরেই মধুগঞ্জে যাওয়া হবে। শুনে রমলা বলে, তাহলে মাসিমাদেরও বলো, ছেলে পিলে নেই, বুড়ো বুড়ি একা থাকেন, কোনোদিন কোথাও যেতেও পারেন না। খরচ যখন বিশেষ নেই তখন ওদের না হয় সঙ্গে নিয়েই গেলাম। হাওয়া বদলও হবে আর সেই সঙ্গে দেব দর্শনের পূর্ণটাও হয়ে যাবে খন। প্রস্তাবটা দিতে গিয়ে মাসিমা তো এক কথায় রাজি। রসময় বাবুর একটু আপত্তি ছিল, কুঁড়ে মানুষ টানা নানা করছিলেন। মাসিমাই শেষে বলে কয়ে রসময়বাবুকে রাজি করিয়ে ফেললেন। ঠিক হলো দশমীর পরদিন রাতে বেরিয়ে যাব, ফিরব একেবারে লক্ষ্মী পূর্ণিমার পরদিন সকালে। হাওড়া থেকে যশোধরপুর এক্সপ্রেসে যখন রওনা হলাম, মাসিমা তো খুশিতে ডগমগ। বললেন, বুড়ো বয়সে ছেলের কর্তব্যটা তুমি করলে বাবা। এই বলে বাড়ি থেকে বানিয়ে আনা নানা রকম খাবার বের করে আমাদেরকে খাওয়াতে বসলেন। রসময়বাবু দেখলাম একটু অন্যমনস্ক হয়ে রয়েছেন সেদিন। খেতে অত ভালোবাসেন, কিন্তু সেদিন রাত্রে ট্রেনে প্রায় কিছুই খেলেন না। শুতে দিয়েছিলাম নিচের বাঙ্কে, সেখানে শুয়েও সারা রাত ছটফট করে গেলেন। মাসিমা তো প্রথমে ওই নিয়ে একটু মজাও করেছিলেন। বেড়ানোর আনন্দে খিদে মরে গিয়েছে তোমার মেসোমশাইয়ের। কিন্তু শেষ রাত্রের দিকে শুনি উঠে এসে রসময়বাবুর পাশে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে তিনি বলছেন, কি হলো, কোনো কষ্ট হচ্ছে? তাহলে বলো। রসময়বাবু চাপা গলায় বললেন, জানি না মঞ্জু, ট্রেনে উঠেই স্টক কেমন যেন অস্থির অস্থির ঠেকছে শরীরটা। যত এগুচ্ছি ও জায়গাটার দিকে ছটফটানিটা যেন ততই বাড়ছে। কেবল মনে হচ্ছে ট্রেনটা থামিয়ে নেমে এক ছুটে ফিরে চলে যাই। ছেলে মানুষই করো না তো, ঘুমো এবারে। বহুকাল বাদে এই প্রথমবার কলকাতা থেকে বেরিয়েছ, তাই অমন বোধ হচ্ছে। এই বলে মাসিমা নিজের বাঙ্কে ফিরে গেলেন। তার কথায় কিছু কাজ হয়েছে বলে মনে হলো, কারণ তারপরে আর বিশেষ কোনো ছটফটানির আওয়াজ কানে আসেনি নিচের বাঙ্ক থেকে। স্টেশনে নেমে দুটো রিক্সা করা হলো, আমরা একটায় ওরা অন্যটায়। আমাদেরটা আগে আগে আসছিল। পুরুষোত্তমবাবুর বাড়িটা স্টেশন থেকে মাইলখানেক দূরে। রাস্তার দুপাশে বেশ ঝোপ জঙ্গল, মাঝে মাঝে একটা দুটো বাড়ি, কচ্ছিত এক আধখানা মুদির দোকান বা একটা চায়ের দোকান চোখে পড়ে, ব্যাস। মিনিট 15 এমনি করে যাবার পর হঠাৎ রিক্সাখানা একটা বাঁক ঘুরতেই সামনের আকাশটা অনেকটা দূরে সরে গেল। দেখলাম সমুদ্রের একেবারে কাছে এসে পড়েছি। তখন ভোর হচ্ছে সবে। আবছা আলোয় বালির ওপর গর্জন করে এসে ঢেউ ভেঙে পড়ছিল। মোড়টা পেরিয়েই বিচের একেবারে গা ঘেঁষে একটা বড় হাতাওয়ালা বাড়ির সামনে এসে থামল আমাদের রিক্সাটা। পুরুষোত্তমবাবুর রুচি আছে, চমৎকার বাড়িটা। দারোয়ান গোছের একটা লোক গেটের কাছে বসে ঝিমাচ্ছিল। তাকে ডেকে তুলে পরিচয় দিতে সে এসে তাড়াতাড়ি মালপত্র ভেতরে নিয়ে গেল।
মাসিমাদের তখনও দেখা নেই। অতএব রমলাকে দারোয়ানের পিছু পিছু ভেতরে পাঠিয়ে আমি দাঁড়িয়ে রইলাম গেটের বাইরে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করে যখন একটু উদ্বিগ্ন হয়ে যে পথে এসেছি সেই পথে খুঁজতে যাব কিনা তাই ভাবছি, ঠিক তখনই মোড়ের মাথায় ওদের রিক্সাটা দেখা দিল। কাছে এসে পৌঁছাতে দেখি মাসিমা গজগজ করছেন। মাথাটা একেবারে গেছে এর, 60 বছরই 72-এ ধরেছে। কি হলো মাসিমা, এত দেরি কেন? আর বলো না বাবা, সেই স্টেশন থেকে যেখানে সেখানে থামিয়ে নেমে সাষ্টাঙ্গে প্রণাম করতে লেগেছে। একবার একটা চায়ের দোকানের গায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলো, আর একবার তো রিক্সা থেকে নেমে বাহাতি একটা নারকেল বাগানের মধ্যে ঢুকে গিয়ে একটা গোল মতো চত্বরের উপর গড়াগড়ি দিয়ে এলো খানিকক্ষণ। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বাবা। ভাববেন না মাসিমা, সব ঠিক হয়ে যাবে। এই বলে রসময় বাবুর দিকে ফিরে বললাম, হঠাৎ কি হলো রসময় বাবু? মাসিমা এসব কি বলছেন? উত্তরে কেমন একটা অদ্ভুত ভঙ্গি করে রসময় বাবু বললেন, না মানে কেমন যেন চেনা চেনা ঠিক ছিল জায়গাগুলো, বুঝলে? মনের মধ্যে বেশ ভক্তি ভক্তি ভাব জাগছিল। মানে আমি ঠিক ওই শোনো, গত 30 বছর ধরে সংসার করছি, তা ভক্তি শ্রদ্ধার নাম গন্ধ তো কখনো দেখলাম না। এবারে বেড়াতে এসে ভক্তি একেবারে উঠলে উঠেছে। ঝগড়া করতে করতে দুই বুড়ো বুড়ি তাদের ঘরে গিয়ে ঢুকলেন। আমিও এসে আমার ঘরে ঢুকলাম। রমলা সেখানে তখন তার বাক্স প্যাঁটরা খুলে বসে গেছে। এখন অন্তত ঘন্টা 2 যাবে সব কিছু গোছ গেছে। আমি গিয়ে শটান বিছানায় চিৎপাত হয়ে চোখ মুছলাম। রাত্রে ট্রেন জার্নি ধকল গেছে বেশ, সেটা একটু পুষিয়ে নেওয়া দরকার। সেদিনটা শুয়ে বসে ভালোই কাটলো। শহরের ভিড়ভাট্টা, দৌড়াদৌড়ি নেই। যাদব নামক একটা সর্বকর্মা কেয়ারটেকার আছে এই বাড়িতে। তার রান্নার হাতটা খাসা, তার ওপর না বলতেই বারে বারে এসে চা দিয়ে যায়। দুপুরে খাসা পাবদার ঝোল আর মাছ ঘাঁটা রেঁধেছিল। আহা, খেয়ে দিয়ে এক ঘুম দিয়ে উঠে বিকেলে একটু হাঁটতে বেরোলাম আমরা দুজনে। মাসিমারা আর এলেন না। রসময়বাবুর শরীরটা বিশেষ ভালো নেই। দুপুরে ভালো করে খানও নি ভদ্রলোক। আপন মনেই বিড়বিড় করে কী সব যেন বকে যাচ্ছিলেন, শুধু তার একবর্ণ বোঝা যায় না। মাসিমা তাই তাকে নিয়ে বাড়িতেই থেকে গেছেন। এখানে সমুদ্রের ধারটা আশ্চর্য রকম নির্জন। সমুদ্র এর আগে আমি একবারই দেখেছি, পুরীতে। সে যাকে বলে একেবারে মেছো হাঁটা। আর এখানে সমুদ্রের ঢেউ ভাঙবার শব্দ, আর তার পাড় ধরে যত দূর চোখ যায়, ঘন গাছগাছালির পাতার হাওয়ায় সনসন সনসন আওয়াজ ছাড়া আর কোনো শব্দ পাওয়া যায় না। কচ্ছিত 2-1 মানুষের দেখা মেলে, তারাও কথা বলে না বিশেষ, চুপচাপ নিজের কাজে চলে যায়। এমনই একজনকে ডেকে পুরুষোত্তম বাবুর বলা সেই মন্দিরটার খবর জিজ্ঞাসা করলাম। সে হাউমাউ করে উড়িয়া ভাষায় কি যেন একটা বলতে বলতে এক ছুটে চলে গেল। তার কথায় শুধু একটা কথাই বোঝা গেল, বৃত্তেশ্বর বৃত্তেশ্বর। লোকটা চলে যাবার পর রমলা হঠাৎ বলল, মন্দিরের কথা বলতে মানুষটা কেমন যেন ভয় পেয়েছিল, খেয়াল করেছো? আমি মাথা নাড়লাম। ব্যাপারটা চোখ এড়িয়ে যাবার মতো নয়। গাঁগঞ্জ এলাকা, এখানকার মানুষের মনে 1000 রকম ভয়ের বাসা থাকতেই পারে, হতে অস্বাভাবিক কিছু নেই। তখন সমুদ্রের ওপর সন্ধে নেমে আসছে। আধো অন্ধকার বীচ ধরে হেঁটে হেঁটে বাড়ির দিকে ফিরছিলাম আমরা। রমলা আমার আগে হাঁটছিল। হঠাৎ নিচু গলায় বলল, একটা কথা অনেকক্ষণ ধরে বলবো ভাবছিলাম। এই জায়গাটা না আমার কেন জানি না বড্ড চেনা ঠেকছে। সে হতেই পারে, খুব ছোটবেলায় হয়তো বাবা মার সঙ্গে কখনো বেড়াতে টেড়াতে এসেছিলে এখানে। তোমার বাবা তো উড়িষ্যায় পোস্টেড ছিলেন এককালে, তাই না? রমলা একটু অন্যমনস্কভাবে মাথা নেড়ে নিজের মনেই বলল,
সে ছিলেন, কিন্তু সে সময় বাবা কোনোদিনও আমাদের কোথাও বেড়াতে নিয়ে গেছেন বলে তো মনে পড়ে না। তারাও কলকাতা ফিরে মাকে একবার জিজ্ঞেস করে দেখতে হবে। ব্যাপারটা নিয়ে আমার মনের ভেতর কেমন একটা অস্বস্তি হচ্ছে গো। আরে বাবা, রসময়বাবু মধুগঞ্জে নেমেই পাগলামো শুরু করেছেন। মন্দিরের নাম শুনে এলাকার লোকজন ছুটে পালাচ্ছে, আর তার উপর তুমি এসব কি শুরু করলে? আমি যে এবার একটু সত্যি সত্যি ভয় পেতে শুরু করেছি রমলা। এই জায়গার হাওয়ায় বোধহয় পাগলামির বীজ আছে। সেদিন অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙল রমলার ডাকে। সে ভয় পেয়ে আমাকে ধাক্কা দিয়ে ডাকছিল। চোখ খুলে তাকাতে ফিসফিস করে বলল, বাইরে কি যেন কথা বলছে, আমার ভয় লাগছে। কিন্তু কান পেতে শুনলাম, সত্যি সমুদ্রের ডাকের মধ্যে কার একটা মোটা গম্ভীর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে উঠে এসে জানালার কাছে দাঁড়িয়ে বাইরে উঁকি মেরে দেখি রসময় বাবু সমুদ্রের দিকে মুখ দিয়ে আসন করে বসে আছেন, মেরুদণ্ড সোজা। দরজা খুলে পা টিপে টিপে কাছে গিয়ে শুনি এক মনে বিশুদ্ধ সংস্কৃতে তিনি মন্ত্র পড়ে যাচ্ছেন। কাছে গিয়ে তার পিঠে হাত দিয়ে ডাকলাম, রসময়বাবু। চমকে উঠে চোখ খুললেন ভদ্রলোক। তারপর ভীষণ ভয়ে ভয়ে মুখ করে বললেন, আমি আমি এখানে কিভাবে? আমিও তো সেটাই জানতে চাইছি। মাঝরাত্রে এখানে একা একা বসে সংস্কৃত মন্ত্র পড়ছিলেন? সংস্কৃত? না না, মানে আমি তো কোশমিনকালেও সংস্কৃত জানি না বাবা। স্কুল ফাইনালে কোনো মতে 30 পেয়ে উতরে গেছিলাম, সেও মাস্টারদের দয়ায়। আমি ওসব কথা বেশি না ভেবে এখন শুয়ে পড়ুন যান, নইলে মাঝরাতে অচেনা জায়গায় হঠাৎ ঘুম থেকে উঠে আপনাকে দেখতে না পেলে মাসিমা কিন্তু খুব ভয় পাবেন। যান যান, শুয়ে পড়ুন। পরদিনই ছিল রোববার। সকাল হতে না হতেই পুরুষোত্তমবাবু একটা ঢাউস গাড়ি নিয়ে বেরহামপুর থেকে এসে হাজির। বললেন, গাড়িটা নতুন কিনলাম, গত পরশুই ডেলিভারি দিয়েছে। একেবারে নৈকর্ষ ফরেন কার মশাই। আজ রোববার, সবার ছুটি ছাটা আছে। কাল রাতে তাই মনে হলো কাছাকাছি যখন আপনি আছেনই, তখন আপনাকে চড়িয়ে গাড়ির উদ্বোধনটা করিয়েই নেওয়া যাক। কি বলেন? এখান থেকে মাইল 40 দূরে একটা উষ্ণ প্রস্রবণ আছে, চলুন ঘুরে আসি। ফার্স্ট ক্লাস জায়গা মশাই, একবার দেখলে আর ভুলবেন না। দিনটা ভারী আনন্দে কাটলো আমাদের। বাতাসে শীতের মৃদু ছোঁয়া, বনজঙ্গলের পাতায় হালকা হলুদের আস্তরণ লেগেছে। হলদে সবুজ জঙ্গলের মধ্যে প্রস্রবণটা একটা ছবির মতো দেখায়। সারা দিন সেখানে হইচই করে ফিরে এসে সন্ধ্যাবেলায় পুরুষোত্তমবাবু যখন বিদায় নিয়ে চলে গেলেন, তখন আবার হঠাৎ করে সবকিছু কেমন যেন নির্জন হয়ে গেল। এই বাড়িতে ইলেকট্রিসিটি নেই। হ্যারিকেনের মৃদু আলোয় দেওয়ালে বড় বড় ছায়া পড়ে। একটু পরেই চাঁদ উঠতে অবশ্য সবকিছু কেমন বদলে গেল। চাঁদের রূপালী আলোয় নির্জন সমুদ্রকে সে যে কি সুন্দর দেখায়, সে যে না দেখেছে তাকে বোঝানো মুশকিল। অবশ্য এই শোভা বেশিক্ষণ দেখা গেল না। ঘুমে চোখ ঢুলে আসছিল। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়ে পড়লাম সবাই। সকালে ঘুম ভাঙল রমলার ডাকাডাকিতে। তাকিয়ে দেখি বেশ বেলা হয়ে গেছে। রমলা অস্থির পায়ে ঘরের ভিতর ঘুরছিল। আমি চোখ খুলতেই বলে, উঠে দেখো, এরা আবার কি গন্ডগোল পাকিয়েছে। কেন, আবার কি হলো?
হবে আর কি, ঘুম থেকে উঠে ও ঘরে গিয়েছিলাম, দেখি দুজনের মধ্যে একজনও ঘরে নেই। যাদবকে জিজ্ঞেস করতে বলল বড়বাবু নাকি অন্ধকার থাকতেই স্টেশনের দিকে হাঁটা দিয়েছেন। আর খানিক পরে মাসিমা উঠে যাদবের মুখে শুনে আমাদের না ডেকে নিজে নিজেই ওর সঙ্গে খোঁজে বেরিয়ে গেছেন। এখন সামলাও। তাড়াতাড়ি উঠে বাইরে বের হয়ে যাদবকে জিজ্ঞাসা করে জানা গেল সকালের দিকে মধুগঞ্জ দিয়ে কলকাতার দিকের কোনো ট্রেন ছাড়ে না, ফার্স্ট ট্রেন আসে সেই 2:30-এর পর। শুনে খানিক নিশ্চিত হওয়া গেল পায়ে হেঁটে আর কতদূর যাবে বুড়ো বুড়ি। যাদবকে একটা রিক্সা ডাকতে পাঠিয়ে বাড়ির বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি। তখন দেখি দুজনে মিলে ফিরছেন। রসময়বাবু হাসি হাসি মুখ করে আগে আগে এসে শটান বাড়ির ভেতর ঢুকে গেলেন। গা মাথা তখনও দেখলাম ভেজা আছে একটু একটু, পরনের আধ ভেজা ধুতিতে রাজ্যের ধুলোমাটি মাখা, মুখে বেশ একটা তৃপ্তির ছাপ। মাসিমা খানিক দূরে পেছন পেছন আসছিলেন, মুখে কেমন একটা ভয়ের ছোঁয়া লেগেছে। কি হয়েছে মাসিমা? জানি না বাবা, আমার কেমন ভয় করছে। মানুষটা কাল সারা রাত ধরে ছটপট করেছে, ঘুমের মধ্যে অং বং করে কিসব মন্তর বলেছে, আর মাঝে মধ্যে বৃত্তেশ্বর বৃত্তেশ্বর বলে চিৎকার করে উঠেছে। ভয়ে আমার ঘুম আসেনি। ভোরের দিকে একটু চোখটা লেগেছিল, তা হঠাৎ চোখ খুলে দেখি ঘরে কেউ নেই। দৌড়ে বাইরে বের হয়ে এসে দারোয়ানের মুখে শুনলাম সে মানুষ নাকি ভোর রাতে উঠে স্টেশনের দিকে চলে গেছে। অত ভোরে তোমাদের আবার বিরক্ত করতে একটু সংকোচ হলো, তাই নিজেই চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটছি, তা হঠাৎ দেখি পথের পাশের একটা ঝোপ থেকে উনি বের হয়ে আসছেন। এলোমেলো ভেজা চুল, পরনে ধুতিটাও ভেজা, সারা গায়ে ধুলো কাদা মাখা। বেরিয়ে এসে আমি দেখে একগাল হেসে বললেন, সকাল সকাল সমুদ্রে স্নান করে 10 তারার পিঠে একটু পুজো দিয়ে এলাম। ওদের পুজো না করে মহাপুজো শুরু করা যাবে না যে। এখানটায় ছিল দেবী দোলমার পিঠ, যাবেন নাকি একবার? আমার বাবা এসব কথা শুনে এমন ভয় হচ্ছিল বলার নয়। ওনাদের বংশে মাথা খারাপের রোগ ছিল বলে কখনো তো শুনিনি। তাড়াতাড়ি হাত ধরে ঘরে ফিরিয়ে আনলাম। এইবারে তুমি একটু গিয়ে কথা বলে দেখো বাবা, যদি কিছু বুঝতে পারো। বেড়াতে এসে বিদেশ বিভুঁই এ কি বিপত্তি। এখন মানে কালকের দিনটা কাটিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। চিন্তা যে আমারও একটু হচ্ছিল না তা নয়। স্কিজোফ্রেনিয়া বলে একটা রোগের নাম শুনেছি, তাতে হঠাৎ করেই একটা মানুষের মধ্যে দুটো আলাদা সত্তার প্রকাশ ঘটে। খুব ভয়ানক রোগ সেটা। সেরকমই কিছু একটা হলো কিনা রসময়বাবুর, সেই কথা ভাবতে ভাবতে বাড়ির ভেতরে ঢুকে ভদ্রলোককে ধরলাম। আপনার ব্যাপারটা কি বলুন তো রসময়বাবু, এসব কি হচ্ছে? যখন তখন বাড়ি থেকে পালানো, দোলমা দেবী, এসব কি 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 হচ্ছে সব? হবে আর কি, এ শহরে মন্দিরের কি অভাব ছিল সেই সময়? স্টেশন থেকে ওই যে পথটা সমুদ্রের ধারে এসেছে সেটাই ছিল প্রধান নগর বীথি। তার দুপাশে দাওয়া, দোনা, দোলকার, সপ্তাক্ষী, দোলমা, এইরকম 10 তারার 10টা মন্দিরের অবস্থান এখনো যেন চোখের সামনে ভাসছে। তাই প্রণাম করতে করতে আসছিলাম। এই জায়গা কি আমার আজকে চেনা? রমলাও ততক্ষণে বাইরে এসে আমাদের কাছে দাঁড়িয়েছে। তাঁর দিকে তাকিয়ে দেখি মাসিমার মতো সেও বেশ ঘাবড়ে গেছে। মনের সন্দেহটা মনের মধ্যেই চাপা রেখে দুজনকেই সাহস দিয়ে বললাম, আর ইতিহাসের পণ্ডিত মানুষ তো, ওরা অনেক খবর রাখেন যা আমাদের হিসেবের বাইরে। এখন চলো সবাই ভেতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক, চলো চলো চলো। রসময়বাবু দেখলাম এইবারে একটু শান্ত হয়েছেন, আর বিশেষ কোনো উচ্চবাচ্য না করে তিনি নিজের ঘরের দিকে চললেন আমাদের সঙ্গে। ওকে ঘরে শুইয়ে দিয়ে মাসিমাকে পাহারায় রেখে যাদবের কাছে খবর নিয়ে জানা গেল স্টেশনের ওপারে একটা ছোট বাজার আছে, সেখানে কবিরাজি ডাক্তার পাওয়া যায়। তাকে রিক্সা ভাড়া দিয়ে সেই ডাক্তারকে ধরে আনা গেল। তিনি অনেক নাড়ি টাড়ি দেখে কয়েকটা ঘুমের গুলি দিয়ে টাকা পয়সা নিয়ে বিদায় হলেন। রসময়বাবুকে একটু চা বিস্কিট খাইয়ে একটা গুলি দুধে গুলে খাইয়ে দেওয়া হলো। আশ্চর্যের ব্যাপার, তিনি কিন্তু প্রতিবাদ করলেন না,
নির্বিবাদে যা বলা হচ্ছে তাই শুনছেন। তখন 5 মিনিটের মধ্যে কবিরাজি গুলির ফল দেখা গেল। দেখি হাত পা ছড়িয়ে অঘোরে ঘুমাচ্ছেন রসময়বাবু। মাসিমার হাতে বাকি গুলিগুলো দিয়ে বললাম, এইবারে আধ ঘন্টা বাদে বাদে একটা করে খাইয়ে দেবেন। ডাক্তার বলেছেন ভয়ের কিছু নেই, সাময়িক একটা স্নায়বিক উত্তেজনা হয়েছে কোনো কারণে, টানা একটা দিন ঘুমালে সব ঠিক হয়ে যাবে দেখবেন। তিনি কপালে হাত ঠেকিয়ে বললেন, তাই যেন হয় বাবা। সেদিনটা মোটামুটি শান্তিতেই কেটে গেল আমাদের। দুপুরে সমুদ্রে স্নান করা হলো অনেকক্ষণ। রসময়বাবুর দরজায় যাদবকে পাহারায় বসিয়ে রেখে মাসিমাকে একরকম জোর করেই ধরে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে মানা করলেও একবার জলে নামার পর দেখি তার মনটাও ভালো হয়ে গেছে। বিপত্তিটা হলো তার পরদিন সকালে। সেদিন রাত্রে ট্রেনে ফেরা। ভেবেছিলাম একটু বেলা অবধি ঘুমিয়ে নেব ভালো করে, কিন্তু কপালে সে সুখ ছিল না। ভোর হতে না হতে দেখি দরজায় ধাক্কা দিয়ে যাদব খবর দিল বুড়োবাবু আবার বাড়ি ছেড়ে পালিয়েছেন। রাত্রে এবারে সদর দরজায় তালা দিয়ে রাখা হয়েছিল। গেটের কাছে দারোয়ান ভোর রাত্রে ঠান্ডা হাওয়ায় ঢুলছিল। হঠাৎ ধূপ করে একটা শব্দ শুনে ঘুম ভেঙে তাকিয়ে দেখে নিচু পাঁচিল টপকে রসময়বাবু হনহন করে সমুদ্রের দিকে যাচ্ছেন। মাসিমা তখনও ঘুমাচ্ছেন। ঘরে ঢুকে এসে রমলাকে সব কথা বলে বললাম, আমি বেরোচ্ছি রসময়বাবুকে খুঁজে আনতে। এর মধ্যে মাসিমা উঠে গেলে সে যেন বলে দেয় আমার সঙ্গে রসময়বাবু ঘুরতে বেরিয়েছেন, না হলে খামোখা ভয় পেয়ে যাবেন। তাতে লাভ কিছু হবে না। বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে তাড়াতাড়ি সমুদ্রের ধারে পৌঁছে দেখি ফাঁকা বিচের মাঝে বেশ কর্মব্যস্ততা চলেছে। সারা রাত মাছ ধরে জেলেরা তখন সবে ফিরছে। নৌকা পাড়ে উঠিয়ে রেখে দড়ি টেনে টেনে মাছ ভর্তি জাল তুলে আনছে। সেই সব ঘিরে মাছ কেনার লোভে স্থানীয় লোকেদের ভিড়। বিচ ধরে ধরে দক্ষিণের দিকে অনেকটা হেঁটে গেলাম খুঁজতে খুঁজতে। চলতে চলতে জলের দিকে নজর করছিলাম, যদি ভদ্রলোককে দেখা যায়। মুখে মুখে লোকজনকে জিজ্ঞাসাও করছিলাম লম্বা ফর্সা কোনো বুড়ো মানুষকে ধুতি পরে স্নান করে উঠতে দেখেছেন কিনা। বেশ খানিকক্ষণ হেঁটে গিয়ে একটা ক্লু মিলল। একটা ভেটকি মাছ হাতে ঝুলিয়ে এক বৃদ্ধ ফিরছিলেন বিচ ধরে। তাকে জিজ্ঞেস করতে বললেন ওই রকম দেখতে একজন বয়স্ক বাঙালি ভদ্রলোককে তিনি দেখেছেন। মিনিট 45 আগে সমুদ্র থেকে স্নান সেরে উঠে বালি মারিয়ে হনহন করে বৃত্তেশ্বরের মন্দিরের দিকে চলে গিয়েছেন। শুনে একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল, ভদ্রলোক অন্তত সমুদ্রে ডুবে ডুবে কোনো অঘটন ঘটাননি। তাকে জিজ্ঞেস করলাম, বৃত্তেশ্বর মানে কি কোনো দেবতা, মানে শিব না বিষ্ণু? উনি মাথা নেড়ে বললেন, বৃত্তেশ্বর মানে বৃত্তেশ্বর, শিব বা বিষ্ণু কোনোটাই নন। রাজর্ষি বৃত্তবানের আরাধ্য দেবতা ছিলেন। তার আসল পরিচয় কেউ জানে না। বড় ভয়ানক দেবতা, বড় ভয়ানক। বুঝলাম স্থানীয় কোনো উপকথা আছে ওই মন্দিরটাকে ঘিরে। এদেশের কোনায় কোনায় কত বিচিত্র ধর্মবিশ্বাস আর লৌকিক দেবতা যে ছড়িয়ে ছিটিয়ে আছেন তার কোনো ইয়ত্তা নেই। তবে বৃত্তেশ্বর মাথায় থাকুন, রসময়বাবুকে খুঁজে পেতে আনাটাই এখন আমার প্রধান লক্ষ্য। ভদ্রলোকের কাছে মন্দিরে যাবার রাস্তাটা মোটামুটি বুঝে নিয়ে হোটেলে ফিরে গিয়ে মাসিমা আর রমলাকে খবরটা দিলাম। মাসিমা ততক্ষণে রমলার পেট থেকে সব কথা বের করে নিয়ে চোখের জল ফেলছিলেন বসে বসে। আমার আনা খবরটা শুনে খানিক নিশ্চিন্ত হয়েছেন বোঝা গেল। রেগে গিয়ে রসময়বাবুকে ন ভূত ন ভবিষ্যতি গাল পারলেন বেশ কিছুক্ষণ। তারপর বললেন, বাবা সুনীল, একটা রিক্সা ডেকে আনো, গিয়ে তোমার মেসোমশাইকে ধরে আনি। জীবনে কোনোদিন তো কোনো দেবদেবতার ধার মারালেন না, আর এখন এই বিদেশ বিভুঁইয়ে এসে এমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছেড়ে বৃত্তেশ্বর না কার পুজো দেবার জন্য সাত সকালে উঠে ছুটবেন, তা কে ভেবেছিল বলো দেখি? না বাবা, এ আমার ভালো লক্ষণ ঠেকছে না। কি আর করা, মাসিমাকে তো আর একলা ছেড়ে দেওয়া যায় না। কাজেই দুটো রিক্সা ডেকে তিনজন মিলেই মন্দিরের দিকে যাওয়া গেল।
জায়গাটা বেশ জঙ্গলে, ঝোপঝাড় জঙ্গলে ভরা। মাঝে মাঝে বেশ কিছু বড় বড় গাছও আছে। তাদের ফাঁক দিয়ে আধ মাইলটাক জুড়ে সমুদ্রের নীল দাগ দেখা যায়। সেই জঙ্গলের মধ্যে একটা ছায়া ছায়া জায়গায় পুরনো বিশাল একটা মন্দির। অনেকটা জায়গা জুড়ে তার পাথর বাঁধানো চত্বর। তার উপরে এখানে ওখানে ঘাস গজিয়ে রয়েছে। মূল মন্দিরটা অনেকটা উঁচু, তার চূড়োটা একপাশে ভেঙে পড়ে রয়েছে। তার পাথুরে শরীরে বহু যুগের অযত্ন আর বার্ধক্যের ছাপ। তাকে ঘিরে চত্বরের ধার ঘেঁষে ঘেঁষে অনেকগুলো ছোটখাটো মন্দির। তার বেশ কিছু একেবারে ভেঙে চুরে গিয়েছে। সামান্যই কয়েকটা মন্দির সময়ের কামড় এড়িয়ে তখনও দাঁড়িয়ে। চারপাশে জনমানুষের চিহ্ন নেই। হাঁক ডাক করে কোনো সাড়া না পেয়ে তখনও দাঁড়িয়ে থাকা একটা ছোট মন্দিরের বারান্দায় রমলা আর মাসিমাকে বসিয়ে রেখে আমি খুঁজতে বের হলাম। খিদেই তখন পেট চুঁই করছে। মনে মনে ভাগ্যকে অভিশাপ দিতে দিতে ভাবছি কোন কুক্ষণে এই বেটা বুড়োকে নিয়ে আমার বেড়াতে আসবার কথা ভেবেছিলাম। হ্যাঁ, অবশ্য কথায় বলে গতস্য শোচনা নাস্তি, ওইসব কথা ভেবে আর কোনো লাভ নেই। মূল মন্দিরের ভিতরে ঢুকে রসময় বাবুকে আবিষ্কার করা গেল। উঁচু ছাদওয়ালা বিশাল লম্বা একটা ঘর সেটা। তার এক প্রান্তে পাশের একটা দরজা দিয়ে ভেতরে ঢুকেই দেখি একেবারে দেওয়ালের কাছে একটা বড় পিলারের গোড়ায় চুপচাপ বসে রয়েছেন ভদ্রলোক। কাছে গিয়ে দাঁড়াতেও কোনো সাড়া দিলেন না। পাথরের মূর্তির মতো বসে রইলেন একই ভঙ্গিতে। মেরুদণ্ড সোজা, তীক্ষ্ণ চোখ দুটো শটান সামনের দিকে নিবদ্ধ। ভেজা ধুতি গায়েই শুকিয়ে উঠেছে। তার চোখ অনুসরণ করে ঘুরে তাকিয়ে যে মূর্তিটা চোখে পড়ল, তার চেহারা দেখে এবং ওই রকম নির্জন একটা জায়গায় দাঁড়িয়ে অতি বড় সাহসীরও বুক কেঁপে উঠবে। প্রায় 20 ফুট লম্বা কাঠের একটা মূর্তি। তার 6টা হাত থেকে খণ্ড খণ্ড মানুষের শরীর ঝুলছে। চোখে এমন একটা ক্রূর দৃষ্টি ফুটে উঠেছে যার মুনশিয়ানা দেখলে অবাক হতে হয়। একেবারে জীবন্ত যেন দুটো চোখ। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না সেদিকে। বুকের বাঁ দিকে একটা গর্ত করা রয়েছে। তাড়াতাড়ি সেদিক থেকে চোখ সরিয়ে রসময় বাবুর দিকে ফিরলাম। আশ্চর্য একটা ব্যক্তিত্ব ফুটে উঠছিল সেই ভদ্রলোকের চেহারায়। এই যেন আমাদের সেই চেনা পরিচিত ছাপোষা রসময় বাবু নন। তার শরীরের মধ্যে যেন অন্য এক প্রখর ব্যক্তিত্বময় মানুষ এসে ভর করেছেন। হাত বাড়িয়ে বারদুই ডাকতে গিয়েও কেমন যেন সাহস হলো না তাকে ছোঁবার। ভাবলাম মাসিমাকে ডেকে আনি, দেখে নিশ্চিন্ত হতে পারবেন অন্তত। পিছনে ঘুরে দরজার দিকে পা বাড়িয়েছি, এমন সময় পিছন থেকে গম্ভীর গলায় ডাক এলো, সুনীল, এদিকে শোনো, কাজ আছে একটা। আবার নতুন কোনো পাগলামি হবে এবারে, তাই ভাবতে ভাবতে এগিয়ে এসে সামনে দাঁড়াতে উনি বললেন, শোনো, মন্দিরের মূল দরজা দিয়ে বাইরে বের হয়ে পূর্ব দিকে কিছু দূর গেলে পরে বনের বাইরে একটা ছোট গ্রাম পাবে, বুঝলে? সেখানে গিয়ে খোঁজ করো ওই লোকাই মিশ্রের বংশধর কে আছে এখানে, তাকে ডেকে আনবে আমার কাছে। আর কোনো প্রশ্ন করলে বলবে রাজা বৃত্তবান ডেকেছেন। রাজা বৃত্তবান? মানে এখানে রাজা টাজা? সে তোমার জানবার কথা নয়, এখন যা বলছি তাই করো। প্রকৃতই লোকাই পণ্ডিতের বংশধর যে হবে সে ঠিকই বুঝবে। এখন তাড়াতাড়ি যাও, আর সময় নেই। আজ কোজাগরী পূর্ণিমা তিথিতে আমার ব্রত সম্পূর্ণ হবে। এই 2 বার ব্যর্থ হয়েছি আমি, আর নয়। পিছন থেকে কাঁধের ওপর কার হাত এসে পড়তে দেখি রমলা কখন এসে আমার পাশে দাঁড়িয়েছে। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তার দিকে ফিরে বললাম, কি হলো, ভয় পেয়েছ? হ্যাঁ, ওই গলা আমি আগেও কোথাও শুনেছি জানো, কবে কোথায় জানি না। ওর সঙ্গে একটা ভয়ানক কিছু
স্মৃতি আছে আমার। কথা বলতে বলতেই রসময়বাবুর ফের গম্ভীর গলায় আদেশ এলো। সময় নষ্ট করো না, যাও। কিছু একটা ছিল রসময়বাবুর গলায়, তাকে অবজ্ঞা করা যায় না। দেখলাম একরকম নিজের ইচ্ছের বিরুদ্ধেই মূল দরজা দিয়ে বাইরে এসে দাঁড়িয়েছি। তারপর পূবমুখ রওনা হতে রমলা বলল, একটু দাঁড়াও, মাসিমাকে ডেকে আনি, এখানে একা একা থাকতে পারবেন না উনি। বেশ খানিক হাঁটবার পর জঙ্গল থেকে বেরিয়ে যে গ্রামটায় গিয়ে পৌঁছালাম, সেটা নামেই গ্রাম। আসলে বনের মধ্যে খানিকটা জায়গা পরিষ্কার করে নিয়ে তার উপরে গোটা বিশেক কুঁড়ে ঘর গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। বাইরের লোক দেখে তারা কৌতূহলী হয়ে বেরিয়ে এলো, কিন্তু লোকাই পণ্ডিতের নাম করতেই তারা দেখি মুখ চাওয়াচাওয়ি করছে। তারপর তাদের ভিতর থেকে হঠাৎ একজন বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করল, ও নাম আপনি জানলেন কিভাবে? কেন, জানতে অসুবিধে কি? ও নামে কেউ কখনো ছিল না নাকি? না বাবু, ছিল, থাকবে না কেন? রাজা বৃত্তবানের মন্ত্রী ছিলেন লোকাই পণ্ডিত। আমি তার বংশেরই ছেলে। আমরা বৃত্তেশ্বরের পাণ্ডা। তবে মানে বলছিলাম কি, লোকাই মিশ্র আমাদের ঊর্ধ্বতন 50তম পূর্বপুরুষ। ও তো পুরনো নাম। নাম কি তোমার? আগে দামোদর মিশ্র। আর আপনার পরিচয়? সে পরে বলছি। বৃত্তেশ্বরের মন্দিরে এক বয়স্ক ভদ্রলোক তোমায় খুঁজছেন। সম্ভবত তিনি তোমার এক যজমান। বললেন রাজা বৃত্তবান ডেকেছেন, এই কথা বললেই নাকি তুমি বুঝবে। নামটা বলতেই দেখি মুখটা ফ্যাকাশে হয়ে উঠেছে লোকটার। হঠাৎ এগিয়ে এসে সে আমার হাত ধরে বলল, আপনি আমার সঙ্গে আমার বাড়িতে আসুন। আমার ঠাকুরদা শ্যামাকান্ত মিশ্র এখনো বেঁচে। তিনিই যা বলবার বলবেন এ ব্যাপারে। এই রোদের মধ্যে আবার কোথায় নিয়ে যাবে? তার থেকে যা বলার তুমিই বলে আমাকে উদ্ধার করো দেখি। এসে স্তক পেটে একটা দানাও পড়েনি, কি মুশকিলেই যে পড়লাম। বংশের জ্যেষ্ঠতম মানুষ বেঁচে থাকতে এ ব্যাপারে কথা বলার অধিকার আমার নেই। আপনারা আমার অতিথি, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। চলুন, তাড়াতাড়ি চলুন। আমাদের তখন আর কথা বাড়াবার মতো অবস্থা নেই। দামোদরের পিছু পিছু রওনা দিলাম। অতএব ধুলো ওরা মাটির রাস্তা দিয়ে মিনিট তিনেক হেঁটে একটা উঁচু বারান্দাওয়ালা বাড়ির সামনে এসে সে বলল, আসুন, ভিতরে আসুন। বারান্দায় একটা ছোট মেয়ে বসেছিল। তাকে চোস্ত উড়িয়ায় কিছু একটা নির্দেশ দিতে সে রমলা আর মাসিমাকে নিয়ে ভেতর বাড়ির দিকে গেল। দামোদর আমায় নিয়ে এসে ঢুকলো বারান্দার পাশের একটা ঘরে। এক বৃদ্ধ এক মনে বসে সেখানে একটা বই পড়ছিলেন। 80-র কাছাকাছি বয়স, তবে এখনো শক্তপোক্ত চেহারা, মেরুদণ্ড খাড়াই রয়েছে। দামোদর ভেতরে ঢুকে বলল, দাদু, মন্দিরে যজমান এসেছেন, লোকাই পণ্ডিতের সন্ধান করছেন। বলতে বলেছেন রাজা বৃত্তবান ডেকেছেন, ইনি তার কাছ থেকেই আসছেন। বিদ্যুৎ পৃষ্ঠের মতো ঘুরে দেখলেন সেই বৃদ্ধ। তারপর নাতির দিকে ফিরে বললেন, যজমানকে তুমি নিজে দেখেছ? শরীরে রাজলক্ষণ আছে? না মানে, আমি এর মুখে খবর শুনে আগে আপনার কাছে। মূর্খ! লক্ষণ বিচার না করেই আমার কাছে খবর নিয়ে এলে? দামোদর দেখি হঠাৎ ধমক খেয়ে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছেন। তাই দেখে আমি সামনে এগিয়ে এসে বললাম, যিনি আপনাকে ডেকেছেন তার 4 হাত পায়েই রাজলক্ষণ আছে। আমি জ্যোতিষবিদ্যার চর্চা করি, আমি দেখেছি। বৃদ্ধের মুখটা করুণ হয়ে উঠল। খানিকক্ষণ চুপ থেকে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শেষে আমার প্রজন্মেই এ সর্বনাশের আবাহন হলো। ভগবান, কিন্তু যা করবার তা তো করতেই হবে। সিন্ধুকের চাবি আনো দামোদর। মকরমুখ সিন্ধুক আজ বহু পুরুষ বাদে খোলা হবে। রাজ আদেশ, এর উল্লঙ্ঘন সম্ভব নয়। ঘরটার এক কোণে রাখা চৌকি সরিয়ে
তার তলার মাটি খানিক সরাতে একটা পুরনো সিন্দুকের ডালা দেখা গেল। তার একপাশে অতি প্রাচীন একটা কুলুপ আটা। দামোদরের আনা চাবি দিয়ে সেটা খুলে ফেললেন বৃদ্ধ। ভাবছিলাম কি না কি একটা বেরোবে ভেতর থেকে। তার বদলে আমাকে একরকম হতাশ করে দিয়ে ভেতর থেকে বেরোলো একটা লম্বা কাঠ আর কিছু ছুতোরের যন্ত্রপাতি। কাঠটা হাতে নিয়ে আপন মনেই কথা বলছিলেন বৃদ্ধ। অতি দূর অতীতে একবার কুম্বু দেশের শাসক মহাতান্ত্রিক বৃত্তবান এসেছিলেন আর্য সভ্যতার স্পর্শবিহীন শবরদের দেশ এই মধুক রাজ্যে। সঙ্গে ছিল 4 হাত পরিমাণ এই মন্ত্রপুত ঋতকাষ্ঠ। আরাধ্য অধিদেবতা বৃত্তেশ্বরকে একটা সম্পূর্ণ রাজ্য বলি দেবেন, এই তার ব্রত ছিল। সরল মধুকরাজ তম্বুরক তার জাদু শক্তি দেখে মুগ্ধ হয়ে সপরিবারে শিষ্যত্ব নেন বৃত্তবানের কাছে। তার আদেশে অল্প কিছুদিনের মধ্যেই গোটা মধুক রাজ্য জুড়ে গড়ে ওঠে অসংখ্য অধিদেবতা ও দেবীদের মন্দির। দাওয়া, দোনা, দোলকার, দোলমা, কত বিচিত্র তাদের নাম। নিয়মিত নরবলি ও পশুবলি ছাড়া তাদের তৃপ্তি হতো না। রাজর্ষির আসবার 1 মাসের মাথায় সমুদ্রের জলে ভেসে এলো এক বিশাল কাষ্ঠখণ্ড। সেটিকে পাড়ে তুলে এনে বৃত্তবান ঘোষণা করলেন এর থেকে তিনি তার আরাধ্য দেবতার মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করবেন মধুক রাজ্যে। তারপর তার নির্দেশনায় শবররা 1 বছরের মধ্যে গড়ে তোলে বৃত্তেশ্বরের ওই বিশাল মন্দির। মন্দির তৈরি শেষ হবার পর বৃত্তবান ঘোষণা করলেন 3 দিন 3 রাত ধরে তিনি তার মধ্যে বসে দেবতার মূর্তি গড়বেন। শর্ত ছিল কেউ তাকে দেখতে পাবে না মূর্তি গড়ার সময়। আর আসল উদ্দেশ্য ছিল দেব মূর্তি তৈরি হয়ে যাওয়ার পর সকলের অলক্ষ্যে মন্ত্রপুত ওই হৃৎকাষ্ঠ থেকে একটি হৃৎপিণ্ড খোদাই করে স্থাপন করবেন দেবতার হৃদয়ে। জেগে উঠবেন মন্ত্রাধীন দেবতা। তার আহ্বানে সমুদ্র উন্মত্ত হয়ে এসে গ্রাস করবে মধুক দেশ। ব্রতপূর্তি হবে বৃত্তবানের। মধুক রাজ্যে সকলের বিশ্বাস ও আনুগত্য তিনি অর্জন করলেও একজন মানুষ কিন্তু বিশ্বাস করতে পারেননি বৃত্তবানকে। তিনি ছিলেন তম্বুরকের প্রধান মহিষী উগ্রাবতী। আর্য দেশের মেয়ে ছিলেন তিনি। আর্য ভাষার শিক্ষাও ছিল তাঁর। শবররাজ তাকে যুদ্ধে জিতে বিয়ে করে নিয়ে এসেছিলেন মধুক রাজ্যে। শবর রাজা তম্বুরকের মতন অত সরলভাবে সবকিছু মেনে নিতে পারেননি বুদ্ধিমতী রানী। বৃত্তবানের নানা অধিদেবতার মন্দিরে নর ও পশু বলি দেখে তার মনে মনে ঘৃণা হতো। বৃত্তবানকে সন্দেহ করতেন রানী উগ্রাবতী। সেই সন্দেহের বশেই রাজার আদেশ অমান্য করে 3য় রাত্রে গিয়ে উঁকি মারেন বৃত্তেশ্বরের মন্দিরের গর্ভগৃহে। বৃত্তবানের মূর্তি তৈরি তখন শেষ হয়ে গেছে। হৃৎকাষ্ঠ থেকে 1 হাত পরিমাণ কাঠ কেটে নিয়ে তার থেকে খোদাই করেছেন দেবতার মন্ত্রপুত হৃৎপিণ্ড। মূর্তির বুকে খোদাই করা প্রকোষ্ঠটির সামনে সেটা তুলে ধরে মন্ত্র পাঠ করছিলেন তিনি। সংস্কৃত ভাষায় বলা সেই মন্ত্রের অর্থ বুঝতে রানীর অসুবিধা হয়নি। মন্ত্রপুত হৃৎপিণ্ডটি দেহে ধারণ করে উন্মত্ত সমুদ্রের রূপ ধরে মধুক রাজ্যকে গ্রাস করবার অনুরোধ ছিল সেই মন্ত্রে। বাইরে তখন সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। উগ্রাবতী আর দেরি করেননি। হৃৎপিণ্ড স্থাপনের ঠিক পূর্ব মুহূর্তে এসে মন্দিরে ঢুকে তলোয়ারের আঘাতে বৃত্তবানের মুণ্ডচ্ছেদ করেন। ব্রত সম্পূর্ণ না হওয়ায় বৃত্তবানের আত্মার মুক্তি হয়নি। তাঁর আনা
মন্ত্রপুত সেই হৃৎকাষ্ঠের 3 হাত পরিমাণ অবশিষ্টাংশ রয়ে গেছিল সঙ্গে আসা মন্ত্রী লোকাই মিশ্রের কাছে। রাজর্ষি বৃত্তবানের আদেশ ছিল কোনো কারণে ব্রত পূরণের আগেই যদি তিনি মারা যান তাহলে হৃৎকাষ্ঠের অবশিষ্টাংশ ও বৃত্তবানের কাঠ খোদাইয়ের যন্ত্রগুলি সযত্নে বংশ পরম্পরায় রক্ষা করে যাবে লোকাইয়ের বংশধরেরা, যতদিন পর্যন্ত না মহারাজ এসে উপযুক্ত প্রমাণ দিয়ে তা ফেরত চান। 4 হাত পায়ের এই রাজলক্ষণ আর এই বার্তাই সেই প্রমাণ। আজ থেকে 5 শতাব্দী আগে আমার পূর্বপুরুষ মেঘধ্বজ মিশ্রের সময় একবার এই আহ্বান এসেছিল। হৃৎকাষ্ঠের আরও 1 হাত পরিমাণ কেটে নিয়ে দ্বিতীয়বার দেবতার হৃৎপিণ্ড সৃজনের চেষ্টা করেছিলেন নতুন দেহধারী রাজর্ষি বৃত্তবান। এবারেও শেষ মুহূর্তে ব্যর্থ হন তিনি। মেঘধ্বজ মিশ্রের কন্যা কাঞ্চন বাবার মুখে সব শুনে ছুটে যান মন্দিরের দিকে। বৃত্তবানের সৃষ্ট সমস্ত বাধার জাল অবহেলায় চূর্ণ করে গর্ভগৃহে পৌঁছে তার হাত থেকে অর্ধনির্মিত হৃৎপিণ্ডটি ছিনিয়ে এনে সমুদ্রের জলে বিসর্জন দেন তিনি। উত্তাল সমুদ্র তাতেই শান্ত হয়ে ফিরে যায়, আর বৃত্তবান তৎক্ষণাৎ দেব মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণত হয়ে দেহত্যাগ করেন, আবার ফিরে আসবার শপথ করে। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে কাঞ্চনের দিকে ফিরে তাকিয়ে তিনি বলে গিয়েছিলেন, আমার মুক্তি বিনা আপনারও মুক্তি নেই রানী উগ্রাবতী। মন্ত্রপুত হৃৎকাষ্ঠ এখনো অবশিষ্ট আছে। আপনি গল্পটা বিশ্বাস করেন? আমার পেছন দিকে দরজার মুখ থেকে প্রশ্নটা ভেসে এলো। তাকিয়ে দেখি রমলা কখন যেন এসে সেখানে দাঁড়িয়েছে। আকাশের দিকে তাকিয়ে দেখো মা, ঠিক 10 মিনিট আগে তোমরা যখন এলে তখনও আকাশ মেঘমুক্ত ছিল, কিন্তু এই অভিশপ্ত হৃৎকাষ্ঠ যে মুহূর্তে দিনের আলো দেখেছে। আমার পাশ দিয়ে বৃদ্ধের সামনে এসে দাঁড়ালো রমলা, আবার বলল, অভিশপ্ত কাঠের টুকরোটাকে সমুদ্রে ফেলে দেননি কেন? তাহলেই তো সব অশান্তি শেষ হতো। বৃদ্ধ চমকে উঠে তার দিকে ফিরে তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর মৃদু হেসে বললেন, লোকাই পণ্ডিতকেও ঠিক এই প্রস্তাবই দিয়েছিলেন রানী উগ্রাবতী। লোকাই প্রাণ দিয়েছিলেন, কিন্তু লুকোনো হৃৎকাষ্ঠ বের করে দেননি। কাঞ্চনও তার পিতা মেঘধ্বজকে এই বলে আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু ফল হয়নি মা, আজও হবে না। আমরা বংশানুক্রমিকভাবে একে রক্ষা করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বাধা দেবার চেষ্টা করো না, রক্তপাত হবে। বলতে বলতে সিন্দুক থেকে একটা তলোয়ার বের করে নিয়ে সিধে হয়ে উঠে দাঁড়ালেন বৃদ্ধ। অন্য হাতে একটা কালো থলিতে সেই হৃৎকাষ্ঠের টুকরো আর বৃত্তবানের ছুতোরের যন্ত্রপাতি। তলোয়ার চালানোর দরকার অবশ্য ছিল না, তার আগেই রমলাকে হাত ধরে আমি টেনে সরিয়ে এনেছি। পাগল বুড়োর তলোয়ারের খোঁচা তাকে খেতে দিতে আমি মোটেই রাজি নই। বাইরে তখন দুপুরের আলো শুষে নিয়ে অন্ধকার নামিয়ে এনেছে অকাল সাইক্লোনের মেঘ। হাওয়ার গতি তীব্র হয়ে উঠেছে। দূর থেকে ড্রামের শব্দের মতো ঢেউ আছড়াবার আওয়াজ ভেসে আসছিল। সেই ঝড়ের মধ্যে এলোমেলো মাথা নাড়ানো গাছপালার ভিড় ঠেলে আগে আগে এক হাতে তলোয়ার আর অন্য হাতে কালো থলিটা নিয়ে চলেছেন শ্যামাকান্ত মিশ্র। পেছনে খোলা তলোয়ার হাতে দামোদর, আর তাদের মাঝখানে আমরা 3 জন। মন্দিরের পাথর বাঁধানো চত্বর পেরিয়ে একটু এগিয়েই মূল মন্দিরের সিঁড়ি। চত্বরের ভেতরের দিকে পা বাড়াতে গিয়ে যেন একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পড়লাম
পিছনের দিকে। সেদিকে তাকিয়ে শ্যামাকান্ত মিশ্র নিচু গলায় বললেন, বৃত্তবান সম্পূর্ণ জাগ্রত হয়েছেন। এই সবই তার জাদু শক্তির প্রকাশ। মন্দিরের গর্ভগৃহে তিনি একা কাজ করতে চান। কথা বলতে বলতেই ঠিক পেছনে থাকা রমলার দিকে ঘুরে তিনি হঠাৎ বললেন, আমায় স্পর্শ করে থাকো মা, আমার হাতে মন্ত্রপুত হৃৎকাষ্ঠ আছে। বৃত্তবানের জাদুক্ষেত্রে ঢুকতে আমার কোনো বাধা হবে না। লোকাই পণ্ডিতের বংশধর তার রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, কিন্তু এই মধুকুঞ্জকেও ধ্বংস হতে দিতে আমি পারবো না। বৃত্তবান তোমার সামনে যুগে যুগে বারে বারে হার মেনেছে। কেন এমন হলো তা কেউ জানে না, কিন্তু বাঁচাতে হলে আজ কেবল তুমিই তা পারবে রানী। আমি এখন মন্দিরের মূল দরজায় তলোয়ার হাতে পাহারায় থাকব, যাতে রাজা নিশ্চিন্তে নিজের কাজ করতে পারেন। সেই আমার রাজার প্রতি কর্তব্য, কিন্তু প্রয়োজন হলে আমার হত্যা করেও তুমি। রমলা নিঃশব্দে হাত তুলে বৃদ্ধের গায়ের উড়ুনিটা চেপে ধরল। আমিও অমনি খপ করে রমলার হাতটা চেপে ধরলাম। এমন বিপদের মধ্যে আমি তাকে একা যেতে দেব না। এইবারে আর ভেতরে পা বাড়াতে কোনো অসুবিধাই হলো না। পেছনে ফিরে একবার শুধু দেখেছিলাম মাসিমা চত্বরের বাইরে দাঁড়িয়ে বারবার ভেতরে আসবার বৃথা চেষ্টা করে যাচ্ছে। আকাশে মেঘের স্তর ঘন থেকে ঘনতর হচ্ছিল। অকাল সন্ধ্যার অন্ধকারে নিস্তব্ধ মন্দির চত্বর ঢাকা। তার ঠিক মাঝখানে মেঘের দিকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে রথাকৃতি মূল মন্দির। আমরা তিনজন ছাড়া তার আশেপাশে আর কোনো জীবিত মানুষের সাড়া নেই। মন্দিরে ওঠবার সিঁড়ির মুখে এসে শ্যামাকান্ত থামলেন। তারপর আমাদের দিকে ঘুরে তরোয়াল উঁচিয়ে বললেন, বৃত্তবানের কাজ নির্বিঘ্নে সমাপ্ত করার জন্য আমি প্রহরীর কাজ করব আজ। ভিতরে আসবার চেষ্টা করবেন না আপনারা। এই বলে খোলা দরজার ভিতরে হাতের থলিটা ছুঁড়ে দিয়ে হাঁক মেরে বললেন, সেবক উপস্থিত হয়েছে মহারাজ। হৃৎকাষ্ঠ ও যন্ত্রপাতি ভিতরে পাঠালাম। নিশ্চিন্তে কাজ করুন আপনি, আমি পাহারায় আছি। সে এক অদ্ভুত পরিস্থিতি। ওদিকে ঝড়ের বেগ ক্রমশ বাড়ছে। তীব্র হাওয়ায় যেন উড়িয়ে নিয়ে যেতে চাইছে আমাদের দুজনকে। আমি চারিদিকে তাকিয়ে কিছু একটা খুঁজছিলাম যেটা দিয়ে শ্যামাকান্তর সঙ্গে একটা লড়াই দেওয়া যায় অন্তত। ওদিকে রমলা দেখি শ্যামাকান্তর সামনে গিয়ে প্রাণপণে অনুনয় বিনয় করেই চলেছে। বৃদ্ধের অবশ্য তাতে কোনো সাড়া শব্দ নেই। তরোয়াল উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছেন একইভাবে। ঘণ্টাখানেক এইভাবে চলার পর হঠাৎ দূর থেকে অদ্ভুত একটা শোঁ শোঁ গর্জনের শব্দ ভেসে এলো। শব্দটা ক্রমশ বাড়ছে। খানিকক্ষণ কান পেতে সেটা শুনে হঠাৎ হাড় হিম হয়ে এলো আমার। জলের শব্দ। সমুদ্র জেগে উঠেছে। সাইক্লোনের তীব্র হাওয়ার ধাক্কায় পৃথিবী ছেড়ে আকাশের দিকে মাথা তুলেছে তার জল। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের কোনো বড় পাথরের ভাঙা টুকরো হবে। এক নজর তাকিয়ে দেখলাম শ্যামাকান্তের নজর তখন আটকে আছে রমলার দিকে। আমার দিকে তার খেয়াল নেই। ধীরে সুস্থে পাথরটা তুলে নিয়ে তার মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারলাম আমি। ছোটবেলায় মার্বেল খেলায় কেমন আমার টিপ ছিল তা তো জানিস। আর এ তো হলো খুদে খুদে মার্বেলের জায়গায় বড় সড়ো পাথরের টুকরো। ভুল হবার কোনো সুযোগই ছিল না। পাথরের টুকরোটা গিয়ে মাথায় লাগতে শ্যামাকান্ত কাটা কলা গাছের মতো গড়িয়ে পড়ল চাতালের ওপর।
অমনি তার হাত থেকে খসে পড়া তলোয়ারটা তুলে নিয়ে তার পিঠের ওপর পা দিয়ে এক লাফে মন্দিরের ভিতর ঢুকে গেল রমলা। আমিও তাড়াতাড়ি 3-4টে সিঁড়ি এক এক লাফে পেরিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে তখন এক বিচিত্র নাটক শুরু হয়েছে। হৃৎকাষ্ঠের থেকে কেটে নেওয়া 1 হাত পরিমাণ কাঠ দিয়ে রসময়বাবু ওই 1 ঘন্টার মধ্যেই বেশ সুন্দর একটা হৃৎপিণ্ড খোদাই করে ফেলেছেন তাই দিয়ে। জীবনবিজ্ঞানের বইয়ে দেখা হৃৎপিণ্ডের ছবির মতোই দেখাচ্ছিল সেটাকে। তার হাতের নড়াচড়া দেখে মনে হচ্ছিল একটু যেন নড়াচড়াও করছে সেই জিনিসটা। ভিতরে ঢুকে দেখি সেটা ডান হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে মূর্তির দিকে পা বাড়িয়েছেন রসময়বাবু। লক্ষ্য মূর্তির বুকের বাঁ দিকের গর্তটা। তার পিছনে তলোয়ার উঁচিয়ে ছুটে যাচ্ছিল রমলা। জোর পায়ে দৌড়ে দুজনকে ছাড়িয়ে রসময়বাবুর সামনে দাঁড়িয়ে 2 হাত জোর করে বললাম, এসব কি করছেন রসময়বাবু, থামুন এবারে। উত্তরে একটা অদ্ভুত হাসি হেসে নিজের বাঁ হাতটা আমার দিকে তুলে ধরলেন তিনি। আর সঙ্গে সঙ্গেই একটা প্রচণ্ড ধাক্কা খেয়ে ছিটকে এসে পড়লাম একপাশে। সেই অবস্থাতেই চোখ খুলে দেখি আমাদের কথাবার্তা চলবার ফাঁকে রমলা গিয়ে খোলা তলোয়ার হাতে রসময়বাবুর পথ আগলে দাঁড়িয়েছে। তার খোলা চুল উড়ছে, চোখ জ্বলছে যেন ধকধক করে। এইবারে রসময়বাবু দেখলাম থমকে দাঁড়িয়েছেন। বাঁ হাতটা আবার সামনের দিকে তুলেই বুঝতে পারলেন এর সামনে তার কোনো জারি চুরি চলবে না আর। তলোয়ারটা তুলে রেখেই নিচু গম্ভীর গলায় রমলা বলল, বৃত্তবান, আমায় যদি না চিনেও থাকো, তোমার হাতের তরোয়ালকে তুমি ভুলবে কেমন করে? মনে আছে? রসময়বাবুর মুখটায় দেখি তীব্র বেদনার ছাপ পড়েছে এইবারে। হঠাৎ তিনি যেন কেমন একটা অসহায় বৃদ্ধের মতো মাথা ও কাঁধ ঝুঁকিয়ে দাঁড়িয়ে পড়লেন একবার। তারপর বললেন, তবে এবারও ব্রত পূর্তি হলো না আমার রানী। এই বাধাকে অতিক্রম করা আমার। বলতে বলতেই রমলা এগিয়ে এসে তার হাত থেকে কাঠের হৃৎপিণ্ডটা কেড়ে নিল। বৃদ্ধ ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়লেন মূর্তির সামনে। মুখ তুলে হাহাকার করে বলে উঠলেন, আর কতকাল আমায় ছলনা করবে দেবতা? আর কতকাল? আজও আমার প্রতিজ্ঞা পূর্তি করতে দিলে না তুমি। আর কতকাল ব্রতভ্রষ্ট আত্মা হয়ে ঘুরে মরবো আমি? কেন 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 কেন? তার চিৎকার করে বলা প্রশ্নটা বারবার মন্দিরের দেওয়ালে ধাক্কা খেতে খেতে মিলিয়ে গেল ঝোড়ো হাওয়ার শব্দে। হৃৎপিণ্ড হাতে করে রমলা দেখি তখন দরজার দিকে রওনা হয়েছে। তলোয়ার ফেলে দিয়েছে মেঝের ওপর। তার পেছনে ছুটতে ছুটতে এক ঝলক পেছনে ফিরে দেখলাম মূর্তির সামনে ষষ্ঠাঙ্গে প্রণামের ভঙ্গিতে শুয়ে পড়েছেন রসময়বাবু। অবশ্য সেদিকে নজর দেবার মতো সময় তখন আমার নেই। রমলা আবার কোথায় চলে যায় তার খেয়াল রাখতেই আমি ব্যস্ত তখন। মন্দির পেরিয়ে উঁচু নিচু পথ বেয়ে সমুদ্রের দিকে চলেছিল রমলা। ঝড়ের ধাক্কাকে তুচ্ছ করে এত জোরে ছুটছিল যে তার সঙ্গে তাল মিলিয়ে ছুটতে আমার বেশ কষ্টই হচ্ছিল। যতই চেষ্টা করি কিছুতেই দুজনের মধ্যে দূরত্ব 50 হাতের কম হয় না। ছুটতে ছুটতে একসময় পথ শেষ হয়ে পাশে সমুদ্র দেখা দিল। মাথার ওপর দানবিক কুণ্ডলি পাকিয়ে ছুটতে থাকা মেঘের নিচে কালচে সবুজ সমুদ্রটা একটা সুবিশাল ঢেউয়ের মতো মাথা তুলে পুরো বিচ ডুবিয়ে দিয়ে প্রায় অরণ্য রেখার কাছাকাছি এসে পৌঁছেছে। তখন ডুবন্ত জলের স্তূপ একের পর এক ঝাপটায় একটু
একটু একটু করে আরও কাছে এগিয়ে আসছে তীরভূমির। তার গর্জনে কান পাতা দায়। ছুটতে ছুটতে সেই খ্যাপা ঢেউয়ের সামনে এসে দাঁড়ালো রমলা। তারপর হাতের হৃৎপিণ্ডটা সজোরে ছুঁড়ে ফেলে দিল তার মধ্যে। মুহূর্তের মধ্যে চোখের সামনে যেন ম্যাজিক ঘটে গেল একটা, যেন মন্ত্রবিদ্ধ সহস্র ফণা নাগের মতো তার অজস্র ফণা গুটিয়ে নিয়ে পিছিয়ে যেতে শুরু করলো সমুদ্র। থেমে এলো ঝড়ের উদ্দাম গর্জন। আকাশের দিকে তাকিয়ে দেখলাম কুণ্ডলী পাকানো মেঘের দল দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে দিগন্তের পাড়ে সমুদ্রের নিচে। আশ্বিনের রোদ ঝলমলে নীল আকাশের নিচে হাঁটতে হাঁটতে একসময় আমরা এসে পৌঁছালাম মন্দিরের ভিতর। দেবমূর্তির সামনে এখনো সেই একই রকম ভঙ্গিতে শুয়ে আছেন রসময় বাবু। পাশে মাসিমা বসে চোখের জল ফেলছেন নিঃশব্দে। মন্দির চত্বরে গোটা গ্রামের লোক এসে ভিড় করেছে তখন। রসময় বাবুর শরীরটার দিকে এগোতে গিয়ে বাধা পেলাম। বৃদ্ধ শ্যামাকান্ত সামনে এসে দুহাত মেলে দাঁড়িয়েছেন। জিজ্ঞাসু চোখে তার দিকে তাকাতে তিনি শান্ত গলায় বললেন, দেবতার সামনে এইভাবে দেহত্যাগ করেন যিনি, তিনি মহাপুণ্যবান। রাজা বৃত্তবান তিনবার এইভাবে মৃত্যুবরণ করলেন গত 8 শতাব্দীতে। আরও একবার ফিরে আসতে হবে তাকে, কারণ হৃৎকাষ্ঠের আরও 1 হাত বাকি রয়ে গেছে। চতুর্থবারও এমনি করেই দেহত্যাগ করলে তবেই তার মুক্তি হবে। বংশহীন রাজা বৃত্তবানের মহামন্ত্রীর বংশধর হিসেবে তার শেষকৃত্য করব আমি। আপনারা আর ওর কাছে যাবেন না। সেদিন সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে মহা সমারোহে চন্দন কাঠের চিতা জেলে রসময়বাবুর শেষকৃত্য করা হয়েছিল। লোকও জমেছিল অনেক। তবে সেসব গল্প আমি মাসিমার মুখে পরে শুনেছিলাম, কারণ রমলা তখন জ্বরে প্রায় অজ্ঞান। তাকে নিয়ে ব্যস্ত থাকায় আমারও আর রসময়বাবুর শেষকৃত্য দেখতে যাওয়া হয়নি। আর হৃৎকাষ্ঠের টুকরোটা, ওটা সমুদ্রে ফেলে দিলেই তো ল্যাঠা চুকে যেত। সে কি হবার জো আছে? পরদিন সকাল হতে না হতেই সেটাই চেষ্টা করব ভেবে শ্যামাকান্তবাবুর বাড়ি গিয়েছিলাম একবার। গিয়ে দেখি ঘরদোর সব হাঁ হাঁ করছে খোলা। এমন একটা চেষ্টা হতে পারে অনুমান করে সেদিন রাত্রেই শ্যামাকান্ত তার গোটা পরিবার নিয়ে মধুগঞ্জ ছেড়ে কোথায় যে চলে গেছে কে জানে। হৃৎকাষ্ঠের যে ঝোলাটা সেটাও সঙ্গে নিয়ে গেছে। 2-1 পুরুষ বাদে সবাই যখন সব কথা ভুলে যাবে তখন হয়তো তার বংশধরেরা ফিরে আসবে এই মধুগঞ্জে। তারপর অপেক্ষা করে চলবে ফের 4র্থবারের জন্য এসে হাজির হবেন রাজা বৃত্তবান। শেষ চেষ্টা করবেন তার অশুভ ব্রতপূর্তির। তারপর আরও হয়তো একবার ব্যর্থ হয়ে ফের প্রাণ দেবেন ওই দেবমূর্তির সামনে। তবে সেই সব হয়তো সুদূর ভবিষ্যতের কথা, বুঝলি? শুনছিলে দেবজ্যোতি ভট্টাচার্যর কলমে রাজলক্ষণ। কথকের ভূমিকায় ছিলাম আমি অনুভব, সুনীরের ভূমিকায় ছিল রণদীপ, রসময়বাবুর ভূমিকায় ছিল কৌশিক, রমলার ভূমিকায় ছিল অরুন্ধতী, মাসিমার ভূমিকায় ছিল পিয়ালি, দামোদর মিশ্রর ভূমিকায় ছিল অর্ণব, শ্যামাকান্ত মিশ্রর ভূমিকায় ছিল ইন্দ্রনীল ও অন্যান্য চরিত্রে ছিলাম আমি অনুভব, সায়নী, কৌশিক ও রক্তিম। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ছিল আকাশ। এপিসোড ডিরেকশন আমি অনুভব ও স্মিতা। বিশেষ সহযোগিতা লিও। পোস্টার ডিজাইনিং আর্ট যোগী। তাহলে কেমন লাগলো আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিও। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ করে দাও। আর অতি অবশ্যই বেল নোটিফিকেশনটা অল করে রাখো সমস্ত গল্পের আপডেটস পেতে।
কারণ খুব শীঘ্রই আসছে একেন বাবু ও কাকাবাবুর গল্প। আর হ্যাঁ, আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে, সেখানেও কিন্তু আমাদের ফলো করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার আমাদের দেখা হচ্ছে আগামী গল্পে। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয়ে থেকো।